আজ আমি তোমাদের সমতল দর্পণের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা দেখাবো। তাহলে একটি সমতল দর্পণের ছবি আঁকছি। একটি সমতল দর্পণের ছবি আঁকি। মনে করে এটা একটা সমতল দর্পণ, এর একটু মাঝের দিকে আঁকি। মনে করো এটা সমতল দর্পণ, এর ডান দিকের পৃষ্ঠ যদি প্রতিফলকের কাজ করে তাহলে উল্টো দিকে দাগ দিতে হবে, তাহলে বুঝাবে ডান দিকের পৃষ্ঠ প্রতিফলকের কাজ করবে। অর্থাৎ এই পৃষ্ঠে কিছু এরকম কাটা দাগ দিতে হবে। এবার মনে করো একটা বস্তু এই জায়গাতে অবস্থিত, তার বিন্দু, সেই বিন্দুটার আমি নাম দেব পি বিন্দু। এখানে ধরো একটা পি বিন্দু অবস্থিত, পি বিন্দু। এই পি বিন্দু বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা দেখাবো। তো এটা দেখানোর জন্য পি বিন্দু থেকে দর্পণের উপর লম্ব টানবো এবং সেই লম্ব রেখাকে এদিকে বর্ধিত করে দেব। এবার টানি তাহলে। পি বিন্দু থেকে একটি লম্ব রেখা টেনেছি। এবার আমি বলতে পারি যে এই লম্ব রেখা বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে লম্বভাবেই প্রতিফলিত হবে। অর্থাৎ যদি এই বরাবর আলোক রশ্মি দর্পণের উপর পড়ে, লম্বভাবে আপতিত হলে লম্বভাবেই প্রতিফলিত হবে। আর এই যে দর্পণের পিছনের দিকে, এদিকে কোনো আলোক রশ্মি যাবে না। অর্থাৎ এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। দর্পণের পিছনের দিকে তো কোনো আলোক রশ্মি যাবে না। এটা এবার এই পি বিন্দু থেকে তো শুধুমাত্র একটি আলোক রশ্মি এসে পড়বে দর্পণের উপর এমনটা নয়। পি বিন্দু থেকে এই ডিরেকশনে আলোক রশ্মি এসে পড়বে, এই ডিরেকশনে সব এই সমগ্র দর্পণের উপর আলোক রশ্মি এসে পড়বে। পি বিন্দু থেকে আলোক রশ্মি এসে সমগ্র দর্পণের উপর পড়বে এবং প্রত্যেকটা আলোক রশ্মি বিভিন্ন আপতন কোণে আপতিত হবে এবং সেই অনুযায়ী প্রতিফলন কোণ উৎপন্ন করবে। তো এখানে লম্ব আপতন শুধুমাত্র একটা রশ্মি দিয়ে দেখাতে পারি, আর আমি যে কোনো কমপক্ষে দুটো আর প্রতিফলিত রশ্মি দেখাবো, দুটো প্রতিফলন দেখাবো, তাহলেই এই পি বিন্দুর প্রতিবিম্ব সুনির্দিষ্ট হয়ে যাবে। একটা দেখালেও হবে, কিন্তু আমি দুটোই দেখাচ্ছি। দেখে নেওয়া যাক। পি বিন্দু থেকে আর একটা রশ্মি এসে মনে করো দর্পণের উপর এই জায়গায় আপতিত হয়েছে। তাহলে এটা যদি আপতিত রশ্মি হয়, এই আপতন বিন্দুতে একটা অভিলম্ব টানতে হবে। এখানে একটা অভিলম্ব টানি। এবার আমরা বুঝতে পারবো যে আপতন কোণের সমান মানের কোণ রেখে এদিকে আলোক রশ্মিটা প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত রশ্মিটিকে দেখাই এবং প্রতিফলিত রশ্মিটা যে বরাবর কাজ করবে সেই বরাবর দর্পণের পিছনের দিকেও রেখা টানবো। এটা হলো প্রতিফলিত রশ্মি। স্পষ্টতই প্রতিফলিত রশ্মিকে দর্পণের পিছনের দিকে বাড়ালে যে জায়গাতে মিলিত হবে এটা হলো এই বিন্দু। এটা একটু বাঁকা হয়েছে, আমি একটু ঠিকঠাক সোজাভাবে টানি।
তাহলে এই যে প্রতিফলিত রশ্মিকে দর্পণের পিছনের দিকে বাড়ানোর ফলে দেখা যাচ্ছে পূর্বের যেটা প্রতিফলিত রশ্মি তার বর্ধিতাংশকে এই একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটাই হবে পি বিন্দুর প্রতিবিম্ব। এটা পি বিন্দুর প্রতিবিম্ব, এটার নাম দি পি ড্যাশড বিন্দু। এবার যদি আরো তো অন্যান্য রশ্মিগুলো এসে পড়বে, সমস্ত রশ্মি কিন্তু মনে হবে যেন এই পি ড্যাশড বিন্দু থেকেই প্রতিফলিত হচ্ছে। এই দিক থেকে কোনো ব্যক্তি যদি তাকায় তার মনে হবে এই আলোক রশ্মিটা এদিক পি বিন্দু থেকে আসছে বলে মনে হবে না, তার চোখে তো এই আলোক রশ্মিটা গিয়ে পৌঁছাবে, তার মনে হবে যেন আলোক রশ্মি পি ড্যাশড বিন্দু থেকে আসছে। এরকম যে কোনো অংশতে আলোক রশ্মি এনে যদি আপতন ঘটায়, প্রতিফলিত রশ্মিটা দর্শকের চোখে যে পথে পৌঁছাবে, দর্শক তাকালে বুঝতে পারবে যে ওটা পি ড্যাশড বিন্দু থেকে আসছে। তাই আপাতভাবে তার পি বিন্দুর যে অবস্থানটা আমরা পাবো সেটাই হবে পি বিন্দুর প্রতিবিম্ব পি ড্যাশড। আরেকটা রশ্মি টেনে দেখিয়ে দিই যে অবশ্যই পি ড্যাশড বিন্দু থেকেই আসছে বলে মনে হবে, সেটা বোঝানোর জন্য। পি বিন্দু থেকে আরেকটা আলোক রশ্মি মনে করো এইভাবে এসে দর্পণের উপর পড়েছে, এই একটা রশ্মি এসে পড়েছে। তাহলে এখন আপতিত রশ্মি এটা। আর আপতন বিন্দুতে আবার অভিলম্ব টানতে হবে। আপতন বিন্দুতে অভিলম্ব টানি। এটা হলো আপতন বিন্দুতে অভিলম্ব। এবার আপতন কোণের সাথে সমান মানের কোণ রেখে রশ্মিটা প্রতিফলিত হবে। এটা আমি একসাথেই টানি, না হলে স্ট্রেট লাইন হবে না আমার, অবশ্যই এই বিন্দু থেকেই আসছে বলে মনে হবে, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়ে যাবে। আর দর্পণের পিছনের দিকে তো কোনো আলোক রশ্মি যায় না বা সেদিক থেকে আলোক রশ্মি আসে না, তাই ওটাকে আমি অন্য কালার দেখালাম। তো এবার দেখো এটা হলো প্রতিফলিত রশ্মি। আর যে আপতন কোণ প্রতিফলন কোণগুলো সমান বলছিলাম সেই কোণগুলোকে আমি চিহ্নিত করে দিচ্ছি। এই কোণটার সাথে সমান কোণ হলো এটা, এই কোণটার সাথে সমান কোণ এই কোণটা। আর আরেকটা কোণ রয়েছে এই আপতন কোণের সাথে সমান কোণ হলো এটা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে কোনো আলোক রশ্মি দর্পণের উপর পড়ুক না কেন, সমস্ত আলোক রশ্মি মনে হবে এই পি ড্যাশ বিন্দু থেকেই আসছে। অর্থাৎ পি বিন্দুর প্রতিবিম্ব হলো পি ড্যাশ বিন্দু। বাস্তবে পি ড্যাশ বিন্দুর কোনো অস্তিত্ব নেই, এটা দর্পণের পিছনে, এখান থেকে আলোক রশ্মিও আসে না, কিন্তু দেখতে পুরোপুরি পি বিন্দুর মতো। এবার পি বিন্দুর জায়গায় যদি অপর কোনো বস্তু রাখি, সেই বস্তুটিকে আমরা দেখতে পাবো এই জায়গাতে। এইভাবেই আমরা দর্পণে নিজেদের মুখচ্ছবি দেখতে পাই, বা দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার দিকে যে কোনো বস্তু থাকলে সেই বস্তুটার প্রতিবিম্ব দেখতে পাই, মনে হয় যেন দর্পণের পিছনে রয়েছে। ঠিক এই ঘটনাটি ঘটে। এটা বিন্দু বস্তু দিয়ে দেখানো হলো, কোনো বিস্তৃত বস্তু হলে সেক্ষেত্রেও এটা দেখানো যায়। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমি নেক্সট দেখাচ্ছি। এবার মনে করো এ বি একটা বিস্তৃত বস্তু, এটা একটা আমি রেখা বা দণ্ড টেনেছি। তো এর এ প্রান্ত আর বি প্রান্ত, এই দুটো প্রান্ত থেকে আলোক রশ্মি এনে দর্পণের উপর আপতন ঘটাবো। অ্যাকচুয়ালি সমগ্র এই বস্তুর উপর প্রতিটি বিন্দু থেকে আলোক রশ্মি এসে দর্পণের উপর পড়বে এবং প্রতিফলিত হয়ে দর্পণের পিছনে প্রতিবিম্ব সৃষ্টি করবে। আর ওই সমগ্র বস্তুটির সমস্ত বিন্দুগুলোর প্রতিবিম্ব মিলেই সমগ্র বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য আমি শুধু দুটো প্রান্ত বিন্দু থেকে আলোক রশ্মির প্রতিফলন দেখাবো। তাহলে মনে করো যে এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি আমি সোজা টেনে দিলাম। এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে দর্পণের উপর পড়েছে, এটা লম্বভাবেই প্রতিফলিত হয়েছে।
তাহলে এ বিন্দু থেকে লম্বভাবে আপতিত রশ্মিটি লম্বভাবে প্রতিফলিত হয়েছে। এবার এ বিন্দু থেকে তির্যকভাবে একগুচ্ছ রশ্মি এসে দর্পণের উপর পড়ে কোন দিকে প্রতিফলিত হয় সেটা দেখাই। আমি ছবিটা এঁকেই নিলাম, তারপরেই দেখাচ্ছি। এখানে দেখো এ বি একটা বিস্তৃত বস্তু, এর এ বিন্দু থেকে তিনটা আলোক রশ্মিকে এনে ফেলেছি দর্পণের উপর, একটা লম্বভাবে এসে পড়েছে, দেখাচ্ছি, এর চিহ্নগুলো দিইনি। একটা আলোক রশ্মি লম্বভাবে এসে দর্পণের উপর পড়েছে, এটা লম্বভাবেই প্রতিফলিত হয়েছে, এটা মনে হচ্ছে যেন এই রেখা বরাবর আসছে। আর আর দুটো রশ্মি, একটা রশ্মি তির্যকভাবে এসে পড়েছে, এটা প্রতিফলিত হয়েছে এদিকে। ঠিক এই জায়গায় আপতন কোণ প্রতিফলন কোণ সমান রেখে ঘটনাটি ঘটেছে। এটা মনে হচ্ছে যেন এই জায়গা থেকে আসছে, অর্থাৎ এই দুটো গতিপথের ছেদবিন্দু পেলাম। এবার তৃতীয় আর একটা রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে এইদিকে প্রতিফলিত হয়েছে, এটা মনে হচ্ছে যেন ঠিক ওই বিন্দু থেকে আসছে। এটা ওই বিন্দু থেকে আসছে অবশ্যই হবে, কারণ আপতন কোণ প্রতিফলন কোণ সমান এই নীতি মানতে গেলে এই দুটো রশ্মিই কিন্তু দেখা যাবে যে ওই পূর্বের রশ্মির গতিপথের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আবার বি বিন্দু থেকে লম্বভাবে আপতিত রশ্মিটা লম্বভাবে প্রতিফলিত হয়েছে, এটা এদিক থেকে তাকালে মনে হবে যেন এই গতিপথ বরাবর আসছে। আবার দুটো তির্যক রশ্মি দেখিয়েছি, এই দুটো তির্যক রশ্মি প্রতিফলনের পর যেদিকে যাচ্ছে এদিক থেকে তাকালে মনে হবে যেন এই দুটো রশ্মি ওই পূর্বের গতিপথের উপর অবস্থিত একটা বিন্দু থেকে আসছে। অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটাই হবে বি বিন্দুর প্রতিবিম্ব, বি ড্যাশ। এবার এবি বস্তুর উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে, ধরো এইরকম জায়গায় কোনো একটা বিন্দু থেকে একই রকম প্রতিফলন দেখালে তার প্রতিবিম্বটা এই এই জায়গাতে পাওয়া যাবে। তো এখানে একটা কথা তোমরা সহজেই ছবিটা আঁকতে পারবে। এই একটা জিনিস মনে রাখতে হবে যে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। অর্থাৎ এই দর্পণ থেকে এ বিন্দুর দূরত্ব এবং দর্পণ থেকে এ বিন্দুর প্রতিবিম্ব এ ড্যাশটার দূরত্ব দেখো সমান এঁকেছি। তাহলে ঠিক এটা টানার সময় দূরত্বটা আনুমানিক সমান টেনে নেবে। তারপরে এবার এখান থেকে তুমি যে কোনো দিকে সরলরেখা টানো, তার সাথে এগুলোকে যুক্ত করে দেবে, তাহলেই গতিপথটা সুনির্দিষ্ট হয়ে যাবে। ঠিক বি বিন্দুর প্রতিবিম্ব আঁকার সময়ও এই দূরত্ব আর এই দিকের দূরত্ব একবারেই স্কেল বসিয়ে টেনে নেবে, সমান দূরত্ব, এইদিকের দূরত্ব এইদিকের দূরত্ব সমান। তারপর এই বিন্দু থেকে যে কোনো দুটো রেখা টেনে এদিক থেকে আপতিত রশ্মিগুলো দেখিয়ে দেবে এবং এরও চিহ্ন দিয়ে দিলে দুটোই হবে প্রতিফলিত রশ্মি। ঠিক একই রকম যে কোনো বিস্তৃত বস্তু আমরা প্রতিবিম্ব এইভাবে রশ্মি চিত্রের সাহায্যে দেখাতে পারি। সেটা রেখা না হতে পারে, কোনো একটা প্রশস্ত বস্তু হতে পারে। ধরো আমি একটা কোনো বড় বস্তুর প্রতিবিম্ব দর্পণে দেখছি, তার উপরে প্রত্যেকটা বিন্দু কোণা মানে বিন্দু থেকে আলোক রশ্মি গিয়ে দর্পণে প্রতিফলিত হচ্ছে এবং তার জন্য সেই প্রত্যেকটা বিন্দুরেই প্রতিবিম্ব পাচ্ছি। প্রতিফলনের ফলে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব যে সমান হয়, যে কথাটা আমি বললাম, সেটা প্রমাণ করেও দেখানো যায়। এই শুধুমাত্র একটি বিন্দু বস্তু নিয়ে তার প্রতিবিম্ব দেখিয়ে এখানে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বভাবে যে বিন্দুতে আপতিত হয়েছে সেই আপতন বিন্দুটার নাম দিই। এটা ধরো এ বিন্দুতে আপতন ঘটেছে, এ বিন্দু। আর তির্যক যে রশ্মিটা আপতিত হয়েছে বিন্দুটার নাম দিই বি বিন্দু। এবং সর্বশেষ যে প্রতিফলিত রশ্মিটা যেদিকে গেছে এটা, এর প্রান্ত বিন্দুরও নাম দিয়ে দিই, এটা ধরো এক্স। এবারে এখানে এই কোণটা হলো আপতন কোণ। এই রশ্মির আপতন কোণ হলো এটা, আর প্রতিফলন কোণ এটা। এই দুটো কোণ অবশ্যই সমান হবে প্রতিফলনের নিয়ম অনুযায়ী। তাই এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। এবার জিওমেট্রিক্যালি দেখানো যায়
এই রেখাটার সাথে এই লম্ব রেখাটা, এই দুটোই তো দর্পণের উপর লম্ব, এই রেখাটাও দর্পণের উপর লম্ব, আবার এই লাল রেখাটাও দর্পণের উপর লম্ব। আর এই px যদি ভেদক ভাবি, তাহলে ভেদকের একই পার্শ্বের দুটো কোণ, এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান। এখানে pp' এই রেখাটা দর্পণের উপর লম্ব, আবার লাল রেখা দর্পণের উপর লম্ব, এবং px ওদের ছেদক। সুতরাং ছেদকের একই পার্শ্বে দুটো কোণ, এই কোণ এবং এই কোণ অনুরূপ কোণ হবে। সুতরাং এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। আবার দেখানো যায় যে pp' এই রেখার সাথে লাল রেখাটা সমান্তরাল, উভয় দর্পণের উপর লম্ব। সুতরাং এই কোণটা যদি থিটা হয়, এই কোণের সাথে একান্তর কোণ হবে এই কোণটা, অর্থাৎ এই কোণটা, এর মানও হবে থিটা। এবার লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজ এ পি বি ও এ পি ড্যাশ বি, এই দুটো ত্রিভুজের কোণ 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 এবং বাহুগুলো সমান হয়। এখানে অবশ্যই এই কোণটার সাথে এই কোণটা সমান দেখানো হলো, এটা থিটা এটাও থিটা। আবার এই রেখাটা এবি রেখাটা এই ত্রিভুজেরও একটা বাহু, আবার এইদিকে ত্রিভুজ এরও একটা বাহু এবি, এটা সাধারণ বাহু অর্থাৎ সমান। আর এই কোণটা যেহেতু এই রেখাটা লম্ব দর্পণের উপর, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এটাও 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ সমান। তাহলে একটা ত্রিভুজের যদি অ্যাঙ্গেল 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 সাইড অপর একটা ত্রিভুজের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সমান হয়, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম। ট্রায়াঙ্গেল এ পি বি সর্বসম ট্রায়াঙ্গেল এ পি ড্যাশ বি। এবার এই দুটো ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান হবে। এখানে অনুরূপ বাহু দেখাবো, যেটা আমার প্রয়োজন। এই বাহুটার সাথে অবশ্যই এই বাহুটা সমান হবে, এই দুটো অনুরূপ বাহু। অন্য অনুরূপ বাহুগুলো আমার প্রয়োজন নেই, একটা বাহু তো এই বাহুটা তো সাধারণ বাহু, এই বাহুটার সাথে ওই বাহুটা সমান হবে, কিন্তু আমার দরকার এই বাহুটার সাথে এই বাহুটা সমান দেখানো দরকার। এই বাহুটা হলো বস্তু দূরত্ব আর এই বাহুটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে সর্বসম হওয়ার জন্য আমরা লিখব যে অতএব এপি ইকুয়াল টু এ পি ড্যাশ। তাহলে এর দ্বারাই দেখানো হলো যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। সুতরাং বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। এই বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের নীতিকে কাজে লাগিয়ে দেখানো যায় যে সমতল দর্পণের প্রতিফলনের ফলে বস্তুর প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, সেটা দেখাই। মনে করো এটা একটা দর্পণ, এর একদিকে আমি কোন একটা অ্যালফাবেটের ছবিকে রেখেছি, লাইন দেখতে। এদিকে মনে করো একটা অ্যালফাবেট পি রেখেছি, একটু বড় করে দেখাই। পি অ্যালফাবেটটা রেখেছি। তাহলে পি অ্যালফাবেটের প্রতিটা বিন্দু থেকে আলোক রশ্মির প্রতিফলন ঘটবে এবং দর্পণ
থেকে সমদূরবর্তী স্থানে প্রতিবিম্বটা গঠিত হবে। অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান রেখে আমাকে ছবি আঁকতে হবে। তাহলে ধরো এই পি বিন্দুর এই পি অক্ষরের কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মি এসে দর্পণের উপর পড়েছে। বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান রেখে তাহলে এটা হলো আপতিত রশ্মি এবং এটাই প্রতিফলিত রশ্মি। ঠিক একই রকম ভাবে অপর যে কোনো বিন্দু থেকে আলোক রশ্মির আপতন দেখাবো। এখান থেকে আলোক রশ্মির আপতন দেখাচ্ছি। এটা লম্বভাবে আপতিত হচ্ছে, তাই লম্বভাবে প্রতিফলিত হবে, কিন্তু বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব অবশ্যই সমান হবে। অর্থাৎ এই দিকের দূরত্ব দুটো সমান দেখাতে হবে আমাদের। এর উপরে যে কোনো বিন্দু থেকে আলোক রশ্মি আসুক না কেন সমদূরবর্তী বিন্দুতে প্রতিবিম্ব করতে হবে। ঠিক এরকম কোনো বিন্দু থেকে আলোক রশ্মি এলে এই জায়গায় প্রতিবিম্ব করতে হবে, এরকম কোনো বিন্দু থেকে আলোক রশ্মি এলে এই জায়গায় প্রতিবিম্ব করতে হবে, এইভাবে। তো দূরত্বগুলো একটু ঠিক সমান দেখানো হয়নি। আবার এই জায়গা থেকে যে আলোক রশ্মিটা আসবে তার প্রতিবিম্বটা সমদূরবর্তী স্থানে এখানে গঠিত হবে। তাই দেখা যাবে যে সমগ্র পি প্রতিটা বিন্দু থেকে আলোক রশ্মির প্রতিবিম্ব আলোক রশ্মি এসে যদি প্রতিবিম্ব গঠন করে, প্রতিবিম্বটা উল্টো পার্শ্বীয়ভাবে উল্টো দেখাবে। সেই সমস্ত বিন্দুগুলো একসাথে যুক্ত করলে পি বিন্দুর একটা উল্টো প্রতিকৃতি পাওয়া যাবে। মানে কি, এটা পার্শ্বীয়ভাবে উল্টো হয়ে গেছে। এটাই বলা হয় সমতল দর্পণের প্রতিফলনের ফলে পার্শ্বীয় পরিবর্তন। অর্থাৎ তুমি দর্পণের সামনে দাঁড়ালে দেখতে পাবে তোমার ডান হাতটা যেন বাম হাত মনে হচ্ছে, তোমার বাম হাতটা যেন ডান হাত মনে হচ্ছে। এটাই পার্শ্বীয় পরিবর্তন। তুমি যদি স্পষ্ট বুঝতে পারবে, তুমি হয়তো ডান হাত মুখের উপর দিয়েছো, মনে হবে প্রতিবিম্বটা যেন বাম হাত মুখের উপর দিয়েছে। এই পার্শ্বীয় পরিবর্তনের জন্য এরকমটা হয়। এগুলো অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায়, প্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না। যেমন ধরো একটা প্রতিসম বস্তু এ, এর প্রতিবিম্বটা ঠিক এর মতোই হবে। এখানে যদি এর একটা বাহু মোটা একটা বাহু সরু হয় সেক্ষেত্রে বোঝা যাবে। এই বাহুটা যদি মোটা হয় তাহলে এর ভিতরের দিকের বাহুটা মোটা হবে, এদিকের বাহুটা যদি সরু হয় এদিকের ভিতরের দিকের বাহুটা সরু হবে। অর্থাৎ আমি যদি এঁকেই দেখাই, ধরো এই দিকের বাহুটা মোটা, প্রতিবিম্বেরও এদিকের বাহুটা মোটা হবে। কিন্তু যদি একই রকম হয়, পুরোপুরি প্রতিসম হয়, প্রতিসম বলতে বোঝায় এই যে বস্তু এর উভয় দিক মাঝখানে বরাবর একটা উল্লম্ব রেখা টানলে এই দিক বাম দিক ডান দিক যদি একই রকম দেখতে হয় সেটা প্রতিসম। তাহলে প্রতিসম হলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা একই রকম দেখতে হয়। যেমন ধরো ও, এটা প্রতিসম, এর প্রতিবিম্বটা ও এর মতোই দেখতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না। পার্শ্বীয় পরিবর্তন ঘটে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না। এবার দেখো আবার বিশেষ ক্ষেত্রে মানে যেগুলো প্রশ্ন থাকে ঘড়ির, এখানে ধরো একটা দর্পণ রয়েছে আর এদিকে একটা ঘড়ি রয়েছে। তাহলে ঘড়ির প্রতিবিম্ব নিশ্চয়ই সমদূরবর্তী স্থানে দেখতে পাবে, এখানে ঘড়ি দেখতে পাবে, কিন্তু ঘড়ির কাঁটাগুলোর অবস্থান উল্টোপাল্টা লাগবে। ঘড়ির কাঁটাতে, ঘড়ির ডায়ালে হয়তো সংখ্যা লেখা নেই, শুধুমাত্র দাগ কাটা আছে। সেই ক্ষেত্রে মনে করো তোমার এখানে ঘড়িতে, প্রকৃত ঘড়ি যেটা ডান দিকের ঘড়িটা, এটা প্রতিফলক তল, যেদিকে দাগ কাটছি তার উল্টো দিকটা প্রতিফলক তল। এবার মনে করো ঘড়ির কাঁটার অবস্থানগুলো এরকম। ঘন্টার কাঁটা হয়তো ডান দিকে তিনের ঘরে রয়েছে ঘন্টার কাঁটা। প্রতিবিম্বে দেখা যাবে যে ঘন্টার কাঁটা
উল্টো দিকে প্রতিবিম্বটা দেখলে তোমার মনে হবে 9-এর ঘরে আছে। এখানে আগেই বলে রাখছি, সংখ্যা কিন্তু লেখা থাকবে না। সংখ্যা লেখা থাকলে তো সংখ্যাটা দেখে, সংখ্যাটার উল্টো প্রতিকৃতিটা দেখে বুঝতে পেরে যাবে। সংখ্যা হয়তো লেখা নেই, শুধু অবস্থানটা। ঘন্টার কাঁটা যদি প্রকৃত ঘড়িতে ডান দিকে থাকে, তাহলে প্রতিবিম্ব যেটা ঘড়ির প্রতিবিম্ব সেটা বাঁ দিকে দেখাবে। এবার ধরো মিনিটের কাঁটা এরকম জায়গায় রয়েছে, মিনিটের কাঁটা মিনিটের কাঁটা ধরো এদিকে 4-এর ঘরে রয়েছে, তাহলে 4-5 20, এখানে টাইম বলা হবে 3টা 20। এখানে টাইম কি বলা হবে, তার মানে কি 3টা 20 বেজেছে মানে 3-এর ঘর পেরিয়ে এসেছে, 3 এবং 4-এর 3-এর ঘর কিছুটা পেরিয়ে এসেছে ঘন্টার কাঁটা। তাহলে এই কাঁটাটা মনে হবে যেন 9-এর ঘর পৌঁছায়নি, 9-এর ঘর পৌঁছানো কিছুটা পূর্ব মুহূর্তে রয়েছে। আর এই ক্ষেত্রে মিনিটের কাঁটাটা এদিক থেকে পরপর যদি গুনি, তাহলে ঠিক এখানে 4 নম্বর ঘরে থাকলে মিনিটের কাঁটা এখানে থাকবে 8 নম্বর ঘরে। অর্থাৎ মিনিটের কাঁটা যদি 8 নম্বর ঘরে থাকে, এটাকে যদি তুমি প্রকৃত ঘড়ি ভেবে সময়টা গণনা করো, তাহলে তখন এটা হবে 40 মিনিট। অর্থাৎ এখানে 9টা বাজেনি, 9টা পৌঁছাতে বাকি আছে, আর মিনিটের কাঁটা 8-এর ঘরে আছে, তাহলে এটা 40 মিনিট, 8-5 40, অর্থাৎ 8টা 40, 8টা 40 হবে।